আমাদের আজকের গল্প গৌতম রায়ের লেখা খুনের পরিণতি। গল্প পাঠে রয়েছে শুভম, প্রীতম, সৌমিক, দেবস্মিতা, বর্ণালী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই হাইপ করবেন। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। পুলিশ এএসআই তরুণ মুকুটি নাইট পেট্রোলে বেরিয়েছিল। সঙ্গে ছিল জনা দুয়েক কনস্টেবল। গাড়ি চালাচ্ছিল তরুণ নিজেই। নারায়ণপুর থেকে আসছিল ওরা কৈখালির দিকে। এদিকটায় মাঝে মধ্যে কিছু ফাঁকা জমিও রয়েছে। কদিন থাকবে কে জানে। প্রমোটারদের শনির দৃষ্টি পড়লেই ফাঁকা জমি ভরাট হতে আর কতদিনই বা লাগবে। টাকা ছড়ালে কত মস্তান আর মন্ত্রী বংশবদ্ধ হয়ে যায়, এটা তো এখন দিনের আলোর মতো। তরুণের হাত ভালো। রাতের দিকে এদিকে কিছু ফিরতি বাসেদের আশা, যাওয়া নয়। হঠাৎ কনস্টেবল বিমল মাইতি চেঁচিয়ে উঠল, সাহেব একটু আস্তে চালান, পাশের ঝোপেই মনে হচ্ছে কিছু একটা পড়ে আছে। গাড়ি থামল। তরুণ বলল, বিমল আর মাখন দুজনেই একটা চক্কর দিয়ে এসো। বিমল আর মাখন নেমে গেল। জোরালো টর্চ ফেলেই বিমল চেঁচালো, সাহেব একবার নামতে হবে, লাশ আছে। তরুণ ওর আল্ট্রাভায়োলেট টর্চটা ছড়াতে ছড়াতে বডির কাছে গিয়ে দাঁড়ালো। আন্দাজ 20-22-এর একটি মেয়ের দেহ পড়ে আছে। সাদা জর্জেটের একটা কাপড় আলতো করে আপাতমস্তক ঢাকা, মাথার পুরোটা নয়। চুলগুলো তখনও বাইরে ছিল। তরুণ বলল, মাখন, ওই মুখের কাপড়টা একটু সরাও। দেখা গেল মুখে দগদগে পোড়া চিহ্ন। কিছু কিছু জায়গায় চামড়া কোলে মাংস দেখা যাচ্ছে। ঢাকা দেওয়া শাড়িটা আস্তে আস্তে নামাতেই পাওয়া গেল দুটো বাহুমূল থেকে করাগ্র পর্যন্ত নগ্ন। টর্চের আলোয় দেখা গেল দুহাতে অজস্র কালশিটে দাগ। গলায় নাইলনের দড়ি চেপে বসে আছে। আলোটা আরও একটু নামাতে দেখা গেল এখানকার স্টাইলেরই একটা পোশাক, শর্ট হাতা, পরনে একটা জিন্স প্যান্ট আর পায়ে চপ্পল। বস্ত্রগুলো বেশ কেতাদুরস্ত। তরুণ অনেকক্ষণ ধরে মেয়েটির দেহ পর্যবেক্ষণ করতে লাগল। তারপর বলল, কি বুঝছো বিমল? আগে ক্লিন মারা স্যার। শিওর? আপনার তো স্যার আরো ভালো নজর। দুটো ওয়েপেন, নাইট্রিক জাতীয় কোনো অ্যাসিড দিয়ে মুখ ও সারা বডিতে স্প্রে করা হয়েছে। হ্যাঁ স্যার, আপনি গলাটা দেখেছেন? নাইলনে দড়ি পেঁচানো। কোনটা আগে বলুন তো? অবভিয়াসলি আগে গলা পেঁচানো হয়েছে। জ্যান্ত অবস্থায় গায়ে অ্যাসিড ঢাললে চেঁচিয়ে পারামাত করে দিত। আচ্ছা দেখো তো আইডেন্টিটি কিছু পাওয়া যায় কিনা। দুটো বুক পকেট। একটু ইতস্তত করছিল বিমল। বক্ষযুগল উন্মুক্ত পর্বত শৃঙ্গের মতো। অত লজ্জা পাওয়ার কিছু নেই। তোমায় কেউ মলেস্ট করার দায় ফেলবে না। মরার কোনো নালিশ করার ক্ষমতাও থাকে না, মৃতের কোনো লজ্জাও থাকে না। গো হেড। বুক পকেট থেকে পাওয়া গেল দুটো আইনক্সের সিনেমার টিকিট, ইভিনিং শোয়ের। তবে সেটা আগের দিনের। ডেনিমের পকেট থেকে বের হলো মোবাইল, পার্স আর একটা মেয়েলি রুমাল। সেগুলো হাতে নিতে নিতে তরুণ জিজ্ঞাসা করল, একটা হ্যান্ডব্যাগ থাকা উচিত ছিল, এদিক ওদিক দেখো তো। আর কিছুই পাওয়া গেল না। আমি স্যার থানায় ফোন করেছি বড় সাহেবকে। ফোন হয়ে গেল। ফোন হয়ে গেলে তরুণ বলল, আমাদের একটু ওয়েট করতে হবে, ওসি সাহেব আসছেন এক্ষুনি। ওসি স্বপ্নময় কর নিজে সারে জমিনে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তারপর বললেন, নো ডাউট মার্ডারটা হয়েছে অন্য জায়গায়। বডিটা সন্ন্যটা জায়গা দেখে ফেলে দিয়েছে। আরও একটা জিনিস ফরেন্সিক ভালো বলবে, তবু আমার অনুমান যে 2 বা 3 জনে মিলে মেয়েটাকে মেরেছে। যাই হোক, বডিটা মর্গে পাঠাবার ব্যবস্থা করো। মেয়েটির পকেট ঘেটে যা পাওয়া গিয়েছিল তাতে খুব একটা সুবিধে হলো না। পার্সে টাকা ছিল 500, 100 আর 10, মিলিয়েও ওই 1000 মতো। কিছু রেস্তোরাঁর বিল, তাও আবার পুরনো। কিছু হাবিজাবি কাগজ, যেগুলো কোনোটাই কুই নয়। মেয়েটির জামায় কোনো লন্ড্রির ছাপও ছিল না। জামাটা নতুন। মোবাইল ঘেটে লাস্ট নম্বরের ফোন করেও কোনো লাভ হলো না, কারণ সুইচড অফ। ইভেন মেয়েটির নামের কোনো হদিশও ছিল না তার পার্সের মধ্যে। তরুণ জিজ্ঞাসা করল, এটা তো সাধারণত হয় না স্যার, পার্সে নিজের নামের কার্ডটাও থাকবে না? যারা মেরেছে তারা ওর আইডেন্টিটি নষ্ট করবার জন্যই সেটা সরিয়ে দিয়েছে।
তবে খুনটা টাকার জন্য নয়, যত কম টাকাই পার্সে থাকুক না কেন, যে বা যারা মেরেছে তারা অন্য উদ্দেশ্যে মেরেছে। সেটা কি হতে পারে? অনেক কিছুই হতে পারে। মেয়েটার হোয়ার অ্যাবাউটস না জানতে পারলে কিন্তু কিছু সঠিকভাবে বলা যাবে না। লেট দ্য ফরেন্সিক রিপোর্ট কাম ফার্স্ট। এতক্ষণে মাখন জিজ্ঞাসা করলো, এটা আবার কোনো রেপ কেস নয় তো? রেপ যারা করবে বা রেপ করে খুন করবে তারা আবার নতুন করে জামা কাপড় পরিয়ে দিয়ে যাবে কিসের জন্য? যে সিফন কাপড়টা দিয়ে বডিটাকে চাপা দেওয়া ছিল সেটা ফরেন্সিকে গিয়েছে তো? ইয়েস স্যার। মেয়েটির ছবি দিয়ে মিডিয়ার দৈনিক পেপারে আর টিভি নিউজ চ্যানেলগুলোতে ফ্ল্যাশ করো। যদি কেউ ওর সন্ধান জানে বা দিতে পারে, অবিলম্বে নারায়ণপুর থানায় যেন এসে সে রিপোর্ট করে। দিন পাঁচেক পর ওসি স্বপ্নময়ের সামনে অফিসিয়াল পজিশনে দাঁড়িয়েছিলেন এসআই তরুণ। তরুণই আমতা করে জিজ্ঞাসা করলো, স্যার, ওই আননোন বডিটার কোনো খোঁজই পাওয়া গেল না। এবার আর নয়নে মুখ তুলে ফের নামিয়ে স্বপ্নময় বললেন, বলতে পারো যে তরুণ দেশের শতকরা কতজনই বা আর খবরের কাগজ পড়ে। শহরের লোকেরা কিছুটা বেশি, বাট ইন্টেরিয়ারে, ভিলেজে কাগজ তো পৌঁছই না। সেম কেস নিউজ চ্যানেলেও। তাও আজকাল আবার একটু ভিক্টিমের ছবি একটু হেজি করেই দেখানো হয়। একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরতে হলো না। গাক গাক শব্দে টেলিফোনটা বেজে উঠল। মহিলার কণ্ঠস্বর। এটা কি নারায়ণপুর থানা? হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি উল্টোডাঙ্গা থেকে বলছি। আজ 1 সপ্তাহ হলো আমার দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকের খবরের কাগজে একটা হেজি ছবি দেখে আমার একটু সন্দেহ হয়। আমি আপনাদের পিএসএ ফোন করছি। আমরা কি একবার ডেড বডির ছবিটা দেখতে পারি? থানাটা চিনতে পারবেন? পারবো। চলে আসুন। প্রায় আধ ঘন্টা পরে দুজন মহিলা থানায় এসে হাজির হলেন। কনস্টেবল শ্যামল ওদের এগিয়ে দিয়ে গেল। স্বপ্নময় দেখলেন একজনের বয়স প্রায় 50 পেরিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন শাড়ি পরেছেন, মাথায় সিঁদুরের সামান্য ছোঁয়া, চোখের কোণে কালি, মুখে ক্লান্তি আর বিষণ্ণতা। অন্যজন বছর 16 মতো তরতাজা, প্রায় যুবতী, যদিও সে সালোয়ার কামিজ পরেছে। মেয়েটি সুশ্রী, কিন্তু মুখে ক্লান্তির ছাপ। স্বপ্নময় বসতে বললেন, তারপর বললেন, কাগজের ছবি দেখে অনুমানে এসেছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনারা যা বলতে চান বলুন। তার আগে বলুন আপনার নামটা কি? আমি দুলালি বসু, আর উনি আমার মা শুভ্রা বসু। বেশ, তারপর? আমার দিদি সঞ্চারী বসু। আমার বাবা শিবনাথ বসু একটা সাধারণ অফিসে অতি সাধারণ একটা চাকরি করতেন, কিন্তু বছর 2 আগে সাডেন একটা হার্ট অ্যাটাকে ওনার ডান দিকটা প্যারালাইজড হয়ে যায়। এখন তিনি প্রায় অকর্মণ্য, আর চাকরিটাও চলে যায়। সংসারে আমার দিদিই বড়। অনেক চেষ্টার পর বিজ্ঞাপন কোম্পানিতে একটা চাকরি পায়। আপনার দিদির নাম কি যেন বললেন? সঞ্চারী বসু। বয়স? 21। তারপর কতদিন হলো ওদের চাকরি পেয়েছে? 6 মাস। ডাইরেক্ট অ্যাপ্লিকেশন নাকি? না স্যার, দিদি কাগজে বিজ্ঞাপন দেখে অ্যাপ্লিকেশন করেছিল। দিদি তেমনভাবে আশা করেনি। ইন্টারভিউ দেওয়ার পরেই চাকরিটা পেয়ে গেছিল। সঞ্চারী দেবীর ডিউটি ছিল কতক্ষণের? দিদি বেরিয়ে যেত 9টার মধ্যে আর ফিরতো অনেক রাতে। কেন? শিডিউল কোনো টাইম ছিল না? সেই অর্থে নয়, একটা বিজ্ঞাপন কোম্পানি, অনেক সময় আউটডোর শুটিংয়েও যেত। উনি কি মডেলিং করতেন? না স্যার, প্রোডাকশন দেখতেন। উইদাউট এক্সপিরিয়েন্স প্রোডাকশন ম্যানেজার? আমাদের তো সব কিছু খুলে বলতো না, তবে মাইনেটা ভালোই ছিল। বুঝতেই পারছেন, অভাবের সংসার। আপনাদের একবার মর্গে যেতে হবে, বডিটা আইডেন্টিফাই করতে হবে, তারপর আসবে অন্য প্রশ্ন। তরুণ, তুমি এদেরকে নিয়ে পুলিশ মর্গে চলে যাও। বডি দেখে দুজনেই কান্নায় ভেঙে পড়ল। জানালো যে ওটা সঞ্চারীরই দেহ। তরুণ জিজ্ঞাসা করল, মুখটা কিন্তু পুড়িয়ে জায়গায় জায়গায় হেজে গেছে। দুলালির মা বললেন, ছোটবেলায় মেয়ের পায়ের পাতাটা বটিতে ফালা হয়ে গিয়েছিল। পা সেরে গেছিল, কিন্তু ডান পায়ের সেলাইয়ের দাগটা রয়ে গেছে। ঠিক আছে, বন্ড দিয়ে বডি নিয়ে যাবেন, তবে ঠিকানা রেখে যাবেন ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। ঠিকানা মিলিয়ে স্বপ্নময় আর তরুণ একদিন চলে গেলেন দুলালির বাড়ি।
একতলায় এক কামরার একটা ঘর, দীনতার ছাপ সর্বত্র। একদিকে একটা তক্তপোষের ওপর শয়িত এক বৃদ্ধ চেয়ে আছেন কড়িবর্গার দিকে। সময় নষ্ট না করে স্বপ্নময় জিজ্ঞাসা করলেন, সঞ্চারী দেবী কোথায় চাকরি করতে? একটা প্রাইভেট অ্যাড এজেন্সিতে, দস্তিদার অ্যাড এজেন্সি, বালিগঞ্জ সার্কুলার রোডে ওদের অফিস। অনেক বড় বড় কাজ হয় ওখানে। উনি কার আন্ডারে কাজ করতে? চিফ কমার্শিয়াল ডিজাইনার অলোকেশ সেনগুপ্তর খাস বিয়ে, আর অলোকেশবাবু ছিলেন কোম্পানির হাব পার্টনার। আরেকজন? স্যার, সেটা তো আমি ঠিক করে বলতে পারবো না। অফিসের ব্যাপারেও খুব একটা কিছু বলতো না। প্লিজ ডোন্ট লাইট। আপনার দিদির কোনো অ্যাফেয়ার সম্বন্ধে কিছু কি জানা রয়েছে আপনার? না তো, তবে ওই যে বললাম, দিদি অফিসের ব্যাপারে কখনোই কিছু ডিসক্লোজ করতো না, ইভেন নিজের ব্যাপারেও। স্বপ্নময় উঠে পড়লেন। দুলালির মা ফুপিয়ে কেঁদে উঠে বললেন, আমাদের তো যা সর্বনাশ হওয়ার হয়েই গেছে। আমার আমার মেয়ের খুনি কি ধরা পড়বে? আপনি শিওর যে আপনার মেয়েকে খুন করা হয়েছে? কেউ কি নিজের মুখে অ্যাসিড ঢেলে আত্মহত্যা করতে পারে? দিদির গলায় দড়ির দাগ দেখেছি। যদি আত্মহত্যাই করে তাহলে মাঠে ঘাটে গিয়ে করবে কেন? কারণ আপনার বাড়িতে তেমন উপযুক্ত জায়গা নেই বলে। কঠিন উত্তর দিয়ে স্বপ্নময় বেরিয়ে এলেন। দস্তিদার অ্যাড এজেন্সিতে সিভিল ড্রেসে গিয়ে হাজির হলেন স্বপ্নময় আর তরুণ। ওয়েল ডেকোরেটেড অফিস, এয়ার কন্ডিশনড, 3 তলার উপর সাজানো গোছানো একটা বড় ফ্ল্যাট নিয়ে অফিস। সব একেবারে টিপটপ করে সাজানো। কয়েকটি মেয়ে কম্পিউটার নিয়ে বসে আছে। একপাশে একজন ডিজাইনের লেআউট করছে, একজন মধ্যবয়স্ক খাতায় কলমে কাজ করছেন। দুদিকে ঘেরা চেম্বারও দেখা গেল। একটায় লেখা রয়েছে প্রিয়া দস্তিদার, অন্যটায় অলোকেশ সেনগুপ্ত। ওরা ঢুকতেই একটা বেয়ারায় এগিয়ে এসে জিজ্ঞাসা করল, आप किसी से मिलना चाहते हैं क्या? স্বপ্নময় বললেন, डायरेक्टर साहब से। मैडम और मिस्टर? चलिए पहले मैडम से मिलूंगा। क्या बताएगा? कहिए कि जरूरी काम है। अब थोड़ा ठहरिए। একটু পরেই মিসেস দস্তিদারের ঘরে গিয়ে ঢুকলেন ওরা। একটা ল্যাপটপে তিনি কিছু ঠোকাঠুকি করছিলেন। ইশারায় বসতে বললেন। মহিলার বয়স 30-32-এর মধ্যেই হবে। সুন্দরী, ছোট করে ছাটা চুল, পরনে দামি সালোয়ার, আর বুকের ওড়নাটাও বেশ দামি। ইজি চলছিল। একসময় কাজ থামিয়ে বললেন, আমি প্রিয়া দস্তিদার, বলুন কি করতে পারি? স্বপ্নময় তখন ঘরটায় চোখ বুলোচ্ছিলেন। হালকা অলিভ গ্রিন কালারের ঘরের মধ্যে চোখ জুড়োনো কমনীয়তা এনেছে। প্রিয়ার কথায় মুখ ঘুরিয়ে স্বপ্নময় পকেট থেকে একটা ছবি বার করলেন। এই মেয়েটিকে চেনেন? ও শিওর, শি ইজ অ্যান এমপ্লয় অফ আওয়ার কোম্পানি। কিন্তু কি ব্যাপার বলুন তো? আপনারা কারা? কেনই বা ওর খোঁজ করছেন? নিজের পরিচয় দিয়ে স্বপ্নময় বললেন, ওনাকে একবার ডাকা যাবে? সরি টু সে, সঞ্চারী তো আজ 1 সপ্তাহ যাবৎ কাজে আসছে না। এভাবে না বলে কামাই করলে আমাদের তো সিরিয়াস স্টেপ নিতে হবে। তরুণ কিছু একটা বলতে যাচ্ছিল। ওকে থামিয়ে স্বপ্নময় বললেন, 1 সপ্তাহ কামাই করেছে, আপনারা কোনো খোঁজ খবর নেননি ওর বাড়িতে? আর 2-1 দিন দেখে চিঠি পাঠানো হতো। কিন্তু কি ব্যাপার বলুন তো? শি ইজ ডেড। ওহ নো, কি বলছেন আপনি? স্পিকিং দ্য ফ্যাক্ট অ্যান্ড আই থিঙ্ক শি ওয়াজ ব্রুটালি মার্ডার্ড। কি বলছেন স্যার? ইট ইজ ইম্পসিবল। ইয়েস, ইট হ্যাড বিন ডান। বডিটা পাওয়া গিয়েছে নারায়ণপুরের পাশে একটা জ্বালা জঙ্গলের মধ্যে। এ ব্যাপারে কি কিছু বলতে পারবেন আপনি? দ্যাট আই কান্ট সে। অফিসের পর একজন স্টাফ কোথায় কি করছে, বিং আ ডাইরেক্টর অফ দিস কোম্পানি, আমার পক্ষে তো বলা সম্ভব না। এটা তো শুনলো আপনার পার্টনারশিপ বিজনেস। ইয়েস। আর একজন? অলোকেশ সেনগুপ্ত। তাকে পাওয়া যাবে? ওই তো সামনেই ওনার চেম্বার। উনি আমাদের চিফ ডিজাইনার অ্যান্ড প্রোডাকশনের হেড। সঞ্চারী তো ওরই আন্ডারে কাজ করত, ওরই পিএ ছিল। আর একটা প্রশ্ন, সঞ্চারী কি ইন্টারভিউ দিয়ে এসেছিল? আমাকে এসে খুব ধরাধরি করেছিল। কোনো এক্সপিরিয়েন্সও ছিল না, তবে লেখাপড়া জানতো। বেশ চটপটে গোছের মেয়ে। ওর সংসারের অবস্থাও জানিয়েছিল। আমি 2 মাসের ট্রায়ালে রেখেছিলাম। ওর কাজ দেখে এবং এফিসিয়েন্সি দেখে ওকে পার্মানেন্ট করে নিয়েছিলাম। অলোকেরও একজন পিএর খুব দরকার ছিল। ও অলোকের ঘরেই বসতো। থ্যাংক ইউ, আমি একটু অলোকেশ বাবুর ঘরে যাব। ও শিওর। বলেই বেল টিপলেন। প্রিয়া বলল যে অলোকেশ সাহেবের কাছে নিয়ে যাও। বেয়ারাটি একটু কাচুমাচু মুখে বলল, लेकिन मेम साहेब, बड़ा बाबू तो बनारस में गया है। ও
সরি মিস্টার অফিসার, আমার একেবারেই খেয়াল ছিল না। অলোকেশ সাহেব তো 1 সপ্তাহের জন্য বেনারস গেছেন শুটিং জোন সিলেক্ট করার জন্য। আসলে উনি তো শুধু ডিরেক্টর নন, উনি আমাদের আর্ট ডিরেক্টরও বটে। ফিরবেন কবে? 2-3 দিনের মধ্যেই ফিরে আসবেন। ঠিক আছে, উনি ফিরলে থানায় একবার দেখা করতে বলবে, নারায়ণপুর থানা। কিন্তু অফিসার, সঞ্চারের মৃত্যুর সঙ্গে অলোকেশ বাবুর কি সম্পর্ক? ওগুলো আমাদেরই বুঝতে দিন ম্যাডাম। তরুণকে নিয়ে স্বপ্নময় বেরিয়ে এলেন। ঠিক 5 দিনের মাথায় অলোকেশ থানায় এসে হাজির। খুব হ্যান্ডসাম আর আর্টিস্টিক চেহারা, বয়স 35-এর মধ্যে, প্রায় 6 ফুটের মতো লম্বা। স্বপ্নময় ওকে বসতে বললেন। স্বপ্নময় লক্ষ্য করলেন অলোকেশের দীর্ঘল চোখের কোণে একটা বেদনার ছায়া লুকিয়ে আছে, একটু আনমনা ভাব, ভার ভার চোখ মুখ। কিছু ভাবছেন নাকি? অনেকটা আসতে হলো, একটু ট্রাবল দিলাম বোধহয়। না না, এসব কি বলছেন? আপনারা তো আপনাদের কাজই করবেন। শুনেছেন নিশ্চয়ই। আমি কিছু ভাবতে পারছি না স্যার। সঞ্চারী এভাবে চলে যাবে, আই কান্ট ইম্যাজিন। ওনার কি কোনো শত্রু ছিল? মানে ম্যাডামের কাছে শুনলাম মেয়েটি হঠাৎই এসে চাকরি চাই, এবং আপনাদের ম্যাডাম আরও অনেককে বাদ দিয়ে, মানে আপনার অফিস স্টাফদের ডিপ্রাইভ করে ওনাকে একটা রেসপন্সিবল চেয়ারে বসিয়েছিলেন, মানে আউট অফ জেলেসি। কেউ কি? আমি কিছু বুঝতে পারছি না স্যার। প্রথমে আমারও এটা মনে হয়েছিল অনেককে ডিঙিয়ে ওকে এই পোস্টে নিয়ে আসা হয়েছিল। ন্যাচারালি একটা জেলাসি গ্রো করতেই পারে। তবে সঞ্চারী খুব ভালো কাজের মেয়ে স্যার, অত্যন্ত সিনসিয়ার মেয়ে। নিজের ডিউটির বাইরে গিয়েও অনেক কাজও করত, এবং প্রিয়ার সঙ্গে আমার একটা কথাও হয়েছিল ওর প্রমোশনের জন্য। বাট কাউকে সন্দেহ হয়? না, আমার আর কাকে সন্দেহ হবে? তবে কিছু শত্রু ওর থাকলেও থাকতে পারে। যেমন? দেখুন, সেভাবে তো আমি কিছু বলতে পারবো না, তবে হ্যাঁ বলো। আসলে অলোকেশ একটু দোনামোনা করতে থাকে। তাহলে যেটা আপনি বলতে ইতস্তত করছেন সেটা আমিই বলি। কানাঘুষোই যে কথাটা আমার কানে এসেছে সেটা কি ফ্যাক্ট? কোন কথা? You are in love with your PA. Is it the fact? অলোকেশ মাথা নিচু করে থাকে। তার মানে এটাই সত্য? হ্যাঁ স্যার, ঠিক তাই। সঞ্চারী খুব একটা আহামরি কিন্তু দেখতে ছিল না, কিন্তু প্রাণোচ্ছল ভঙ্গিটা ওর আমার খুব ভালো লেগেছিল। খুব সিনসিয়ার আর গুছানো টাইপের মেয়ে। আমার ওকে ভালো লেগেছিল, এবং দিনের পর দিন একই ঘরে বসে কাজ করতে করতে আমি খুবই ফ্র্যাঙ্কলি ওর সাথে কথা বলতে শুরু করি। তারপর একদিন মরিয়া হয়ে ওকে একটা রেস্তোরাঁয় ইনভাইটও করি। সেদিনের কথাটা আমার আজও মনে আছে। আপত্তি না থাকলে বলতে পারেন। একে আমি ওর বস, তাই ওকে কফি খাওয়ার নেমন্তন্ন করেছি। খানিক অবাক হয়ে সম্মতি দিয়েই ছিল। রেস্তোরাঁয় বসে কিছুটা আড়ষ্টও হয়েছিল। উনিও কি আপনার প্রতি দুর্বল ছিলেন? বোধহয় না, থাকলেও ওর হয়তো সেই সাহসটা ছিল না। তারপর? তা কফি খেতে খেতে আমি ওকে বলি, তা সঞ্চারী, শুনলাম তুমি নাকি বিয়ে করছো। সে তো আকাশ থেকে পড়ার মতো করে বলেছিল, বিয়ে? আপনি তো জানেন আমার ওপর সংসারের সব দায়িত্ব। পঙ্গু বাবা, তার ওষুধের খরচ, বোনের কলেজের মাইনে, টিউশন ফিস, এরপর আছে সংসারের যাবতীয় দায়। বিয়ে করার মতো বিলাসিতা আমার শোভা পায় না। কিন্তু স্যার, হঠাৎ এই কথা কেন? আমি বলেছিলাম তোমাকে একজনের খুব ভালো লেগেছে জানো তো, সে তোমাকে বিয়ে করতে চায়। অবশ্য তোমার যদি তাকে পছন্দ হয় তবেই। উত্তরে সঞ্চারী বলেছিল, আমাকে কারোর পছন্দ হবে আমি এটা ভাবতেও পারি না। দয়া করে বলবেন তিনি কে? যদি বলি আমি, তুমি রাজি থাকলে আমি আমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারি। আফটার অল দে আর মাই প্যারেন্টস। বেনারস যাব শুধু শুটিং স্পট দেখার জন্য নয় অবশ্যই, আর বাবা মা তো ওখানেই থাকেন। এবার তুমি বলো তুমি রাজি কিনা। এটা আমার কাছে একটা অলীক স্বপ্ন, যদিও বা তার সত্য হয়। কিন্তু আমার চাকরি? চাকরি তুমি যেমন করছো তেমনই করবে। খানিকক্ষণ বাদে স্বপ্নময় জিজ্ঞাসা করেন, মত পেয়েছিলেন? হ্যাঁ, অনেক আশা নিয়ে ফিরেছিলাম সঞ্চারীকে সব বলবো বলে। ইচ্ছা ছিল এরপরেই ওর বাবা মায়ের সঙ্গে কথা বলতে যাব, কিন্তু এসে শুনলাম যে এমন একটা হয়েছে। কিছু বুঝতে পারছি না স্যার, কিছু ভালো লাগছে না। আপনাদের অ্যাফেয়ার্সের ব্যাপারে আর কেউ কিছু জানে? না। আর কেউ যিনি অফিসের কোনো কাজ করেন আপনাদের যার পছন্দ? না স্যার, আমার জানা নেই।
দেন হোয়ার ইজ দ্য মোটিভ? মেয়েটি খুবই আটপৌড়ে মেয়ে, কাঁধে একটা জরাজীর্ণ সংসারের দায়িত্ব রয়েছে। তাকে পৃথিবী থেকে সরিয়ে দিলে কেউই তেমন কিছু বেনিফিটেড হবে বলে তো মনে হয় না। নাহলে অতি সাধারণ একটা মেয়ে খুন হয় কিভাবে, বিশেষ করে এমন নৃশংসভাবে মৃত্যু? আপনি কিছু গোপন করে যাচ্ছেন না তো? আমি আমার সব কথাই বলেছি। এর মধ্যে আপনি জ্বরটা কোথায় খুঁজে পাচ্ছেন সেটাই বুঝতে পারছি না। বোধহয় আপনি আমায় সব সত্যি বলেননি, কোথাও কিছু গোপন করে যাচ্ছেন। ওয়েল, আজ আপনি আসতে পারেন। কলকাতা ছেড়ে এখন কোথাও কিন্তু যাবেন না। আপনাকেও আমি সন্দেহের বাইরে মোটেই রাখছি না। আমার মোটিভ? ভাবতে দিন, নিশ্চয়ই বের হবে। স্বপ্নময় অনেক জায়গায় খোঁজ খবর করলেন, অফিস কলিগ ছাড়াও বেনারস পর্যন্তও খবর নিলেন। অলোকেশের মা বাবার দিক থেকে কোনো আপত্তির কিছু পেলেন না। একদিন মিসেস প্রিয়ার বাড়িতেও ঢু মারলেন। স্বপ্নময়কে প্রিয়া বেশ উষ্ণ অভ্যর্থনা করে বাড়িতে বসালেন। অফিসার, হঠাৎ একেবারে আমার বাড়িতে? সঞ্চারী হত্যার কোনো হদিশ পেলেন? হদিস তো নিশ্চয়ই পাবো, সেটা আরো পরে। তাহলে আমার কাছে কি জন্যে? আমি আর কতটুকু কি জানি যেটা আপনার সাহায্যে লাগবে? কোথায় যে কখন কি লুকিয়ে থাকে সেটা হয়তো চোখের সামনেই আছে, কিন্তু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আপনাকে কয়েকটা প্রশ্ন করার আছে। বেশ, বলুন। আপনাদের এই পাবলিসিটি ফার্মটা অ্যাকচুয়ালি কার? এর পেছনে একটা ঘটনা আছে। বলুন। সুজিত আমার মাস্তুতো ভাই, আমার থেকে বয়সও ছোট, ধরুন অলোকেশেরই বয়সী। আসলে অলোকেশ আর সুজিত ছিল গলায় গলায় বন্ধু। একদিন সুজিত এসে হঠাৎই বলল, দিদি, ব্যবসা করার জন্য কিছু টাকা দিতে পারবি? আমার টাকা কোথায়? টাকা তো সব তোর দাদার। তাছাড়া সে এখন আমেরিকায় বসে আছে, সেখানে সে ভালো পোস্টে চাকরি করে। তুই বরং ওর কাছেই চা। কিন্তু একটা কথা, তুই তো শাঁসালো চাকরি করিস, তোর মাথায় হঠাৎ ব্যবসার ভূত কেন? তো তুমি তো অলোকেশকে চেনো? হ্যাঁ, চিনি তো, কমার্শিয়াল আর্টিস্ট। তার কথা কেন? ও একটা পার্সোনালি ফার্ম খুলতে চায়, তাতে অনেক টাকার দরকার, আর যেটা ওর কাছে নেই। ও একটা পায়ের নিচের মাটি খুঁজছে, জানো তো। আর ওর বিশ্বাস, পাবলিসিটি ফার্ম খুললে ও একটু দিশে খুঁজে পেতে পারে হয়তো। বুঝলাম। তা সে কত টাকা? মিনিমাম 10, তারপর ব্যাংক লোন তো আছেই। কিন্তু খুলতে না পারা পর্যন্ত কিছুই তো করা যাবে না। আমি একজন হাউস ওয়াইফ, 10 লাখ টাকা? অত টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই। তুই অলোকেশকে বল আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলতে। আমার স্বামীর বাঙালি সেন্টিমেন্ট আছে, দেখ যদি কিছু হয়। স্বপ্নময় জিজ্ঞাসা করেন, কিছু ব্যবস্থা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। উনি একটা শর্ত রেখেছিলেন, টাকা উনি ইনভেস্ট করতে পারেন যদি সেই ব্যবসা দুজনের নামে হয়, অর্থাৎ আমার আর অলোকেশের। এরপর আপনারা ফার্মটি খুললেন এবং and both of you have become joint directors. ইয়েস। Any problem ডিরেক্টরশিপ নিয়ে? নো প্রবলেম স্যার। অলোকেশ খুবই ভালো ছেলে এবং ও ভীষণ ভালোভাবে ব্যবসাটাকে বাড়িয়ে নিয়ে চলেছে। আই হ্যাভ আ ফুল ফেথ অন হিম। সঞ্চারী বলে মেয়েটি যে আপনার কোম্পানিতে চাকরি করছিল, তাকে নাকি আপনিই চাকরি দিয়েছিলেন? হ্যাঁ, চালাক চতুর আর কম্পিটেন্ট বলে মনে হয়েছিল, তাই। অন্য কেউ ছিল না? হ্যাঁ, সমাপ্তি রায় আর বিদেশ শর্মা এরাও বেশ কাজে। এরা যে কেউই অলোকেশকে অ্যাসিস্ট করতে পারত। দে অলসো ডিজার্ভ দ্যাট পোস্ট। তবুও আমি নতুন মেয়েটিকে অলোকেশের অ্যাসিস্ট্যান্ট করে দিই। আগুন আর ঘি একসঙ্গে রাখলেন? স্বপ্নময় মুচকি হাসলেন। হঠাৎই একটা ঘটনা ঘটল। স্বপ্নময় আর তরুণ সঞ্চারী হত্যার ব্যাপার নিয়ে ওরা প্রায়ই বসেন। তরুণ বলল, স্যার, পিএম রিপোর্টে বলেছে অতর্কিতে কেউ সঞ্চারীর পেছন থেকে একটা শক্ত ডান্ডা জাতীয় কিছু দিয়ে ওর মাথায় আঘাত করে। মাথার উনটা বেশ সাংঘাতিক, প্রচুর পরিমাণে রক্তপাতও ঘটেছে। কোনো মেয়ের পক্ষে কি এত জোরে আঘাত করা সম্ভব? এরপর সঞ্চারীর মুখে নাইট্রিক অ্যাসিড ছিটিয়ে দেওয়া হয় এবং বেশ ভালো পরিমাণে। হ্যাঁ, যাতে একটু মুখটা ভালোভাবে না বোঝা যায়। কিন্তু স্যার, এত কিছুর পরেও গলায় ফাঁস দেওয়া কেন? নাইলন কর্ড বা ওই জাতীয় কিছু? মৃত্যুটা ডেফিনিট করবার জন্য।
অথবা সঞ্চারী হয়তো আততায়ীকে চিনে ফেলেছিল। আরও একটা জিনিস খেয়াল রেখো, ডেড বডির ওপরে একটা সাদা ওড়না চাপা দেওয়া ছিল। সেটা ওই মেয়েটারও হতে পারে। বোধহয় না, মেয়েটির পরনে ছিল বয়েজ শার্ট আর ডেনিম প্যান্ট। এক্ষেত্রে সে ওড়না নিশ্চয় ব্যবহার করবে না। তাহলে অন্যটা কার? কোনো মহিলার তো নিশ্চয়ই। তবে কি খুনটা কোনো মহিলার দ্বারা? সমস্যা, ওদের অফিসে সেদিন দু একজনকে ওড়না ব্যবহার করতে দেখেছি। মানে ওদেরই কেউ? গুলিয়ে যাচ্ছে, মেয়েদের হাতে ঘা না পড়লে তারা তো চট করে ফোঁস করে না। আচ্ছা স্যার, কোনো কন্ট্রাক্ট কিলারকে দিয়ে কি কাজটা করানো হয়েছে? এমন কি হতে পারে না? আর সব কিছুই হতে পারে। হঠাৎই সুইং ডোরের টকটক আওয়াজ। কামিন বলতেই অলোকেশেরই সমবয়সী এক যুবক এসে ঘরে ঢোকে। বেশ ভদ্র চেহারা, ধোপদুরস্ত পোশাক। সপ্রময় বললেন, ইয়েস, বলুন, প্রবলেমটা কি? মিস সঞ্চারী বসুর খুনের কেসটা তো আপনারাই দেখভাল করছেন। হ্যাঁ। বিশেষ কয়েকটা কথা বলার জন্যই আমি এসেছি, আর এটা হয়তো আপনাদের তদন্তে বেশ ভালোই কাজে লাগতে পারে। তার আগে বলুন আপনি কে, আপনার নাম? আমার নাম সুজিত সিনহা। বিশ্বরূপ দস্তিদার আমার দাদা, আর প্রিয়া দস্তিদার আমার বৌদি। সি, তাহলে তো শুনতেই হচ্ছে, বলুন। কিছুদিন যাবৎ কিছু উড়ো খবর আমার কানে আসছিল। উড়ো খবরটা কি? হ্যাঁ বলছি, অলোকেশ আমার দীর্ঘদিনের বন্ধু। ও একজন আর্টিস্ট। হ্যাঁ, সেটা আমরা জানি। এমনকি এটাও জানি যে দস্তিদার অ্যাড এজেন্সি কীভাবে তৈরি হয়েছিল, কার অর্থ সাহায্যে এটা ডেভেলপ করে, এসব খবর আমি জানি। নতুন কিছু থাকলে বলুন। আমি একটা সিগারেট খেতে পারি? স্বচ্ছন্দে। বিলেত থেকে দাদা আমাকে একটা পার্সোনাল চিঠি লেখে। আমাকে বলা হয়েছিল প্রিয়া বৌদির ওপর একটু নজর রাখতে। কেন? ঘরের কথা বলতে আমার খুবই সংকোচ লাগছে, কিন্তু আপনি নিঃসংকোচে বলুন। মনে রাখবেন, এটা একটা নৃশংস খুনের ঘটনা। হ্যাঁ, সেই জন্যই আসা। আমার দাদা বৌদির ওপর নজর রাখতে বলার কারণ, বৌদির স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না। বিয়ের আগে থেকেই মেল অ্যাডিকশানটা ওর ভালোই ছিল। আপনার দাদার কি লাভ ম্যারেজ? না, নেগোশিয়েট করেই বিয়ে হয়। এ নিয়ে দাদার সঙ্গে বৌদির প্রায়শই ঝামেলাও লেগে থাকতো। আর ইতিমধ্যেই দাদা একটা নতুন সার্ভিস পেয়ে আমেরিকায় চলে যায়। একাই? হ্যাঁ, বলতে পারেন। যদিও খারাপ লাগবে, বৌদির ব্যাপারগুলো উনি মেনে নিতে পারছিলেন না, আর হয়তো সেই কারণেই চলে গিয়েছিলেন। নয়তো দাদাকে একদিন ডিভোর্স পে করতে হতো। এরপরেও কিন্তু আপনার দাদা তার নতুন কোম্পানিতে আপনার বৌদিকে হাফ পার্টনার করেছিলেন। কেন বলতে পারেন? আমার অনুমান, সারাদিন অলস মস্তিষ্কে বাড়িতে বসে না থেকে যদি কোনো কাজে ইনভলভ হতো। হয় না, হয় না। মরাকে ন্যাড়া করলে কি তার ওজন কমে যায়? যাকে তারপর? ওদের অফিসের প্রায় সবাই জানে যে আমার বৌদি বর্তমানে অলোকেশকে পাকড়ে ফেলেছে। অলোকেশের মতো একটা হ্যান্ডসাম আর ট্যালেন্টেড ছেলেকে পেয়ে তাকে নিজের প্রায় কবজায় করে ফেলেছিল। যদিও আমি অলোকেশের কাছ থেকে এটা আশা করিনি, তবে মেয়েদের হাতে একটা চকমকি থাকে, বুঝেছেন তো? সেটা যে কখন জ্বালিয়ে দেয় আর তাতে কোন কীটপতঙ্গ ঝাঁপ দেয় সেটা বোঝা মুশকিল। অলোকেশের ব্যাপারটা আমি বুঝি। ওকে আমি অনেকবারই বারণ করেছিলাম, ও বলেছিল চেষ্টা করবে। তবু আমি একদিন ওকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম। কিভাবে? মাঝে মাঝে আমি দাদার বাড়িতে রাত্রে থাকতে যেতাম। ঘরের তো আর অভাব নেই। এই মুহূর্তে আমার মনে পড়ছে সেই রাতের কথা। কয়েকদিন পর অলোকেশের বেনারস যাবার কথা। ও গিয়েছিল প্রিয়া বৌদির ঘরে। তখন রাত কত হবে, 10টা, 10:30 হবে। হ্যাঁ, 10টা ওরকমই হবে। বেশ জোর গলাতেই ওরা কথা বলছিল। প্রিয়া বৌদি কোনো কারণে কোনো কিছু তার মনোপুত না হলে হাতের কাছে যা থাকে সেগুলো ছুঁড়ে মারতে থাকে। আর দাদার ক্ষেত্রেও সেই ব্যাপারটা ঘটতো। হঠাৎ বৌদির ঘর থেকে কাচের বাসনপত্রের ঝনঝন ভাঙার আওয়াজ শব্দ শুনে আমি একটুখানি আড়েই পাতি। কিছু দেখতে না পেলেও শুনতে পাচ্ছিলাম। বৌদি বলছিল, ইউ রাস্কাল, এসব তুমি কি বলছো? তুমি তো জানো যে আমরা একটা শিট ব্যাপারে জড়িয়ে গেছি, বাট আই ওয়ান্ট টু স্টপ দিস ননসেন্স গেম। বৌদি বলল, তার মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সো? আমি অনেক করে ভেবে দেখেছি, এই সম্পর্কটা ইমিডিয়েটলি ভেঙে দেওয়া দরকার। এই নারীর জ্ঞানটা এতদিন কোথায় ছিল? হ্যাঁ, আমাকে নিয়ে ছিনিমিনি খেলার সময় এসব মনে ছিল না? তারপরেও আমাকে তুমি ছেড়ে কথা বলনি। না প্রিয়া, না, আমি তোমাকে কোনোদিনও প্রভোগ করিনি, বরং তুমি আমাকে
তোমার বেড পার্টনার হতে বাধ্য করেছ। এমন ভাব করছো যেন ধোয়া তুলসী পাতা তুমি। না, আমি ধোয়া তুলসী পাতা নই, কিন্তু আই ওয়ান্ট টু গেট রিড অফ ইউ। শখ মিটে গেছে নাকি অন্য কোনো একজন তোমার ডালে গিয়ে বসেছে? না, সেসব কিছু না। হ্যাঁ, সেটাই সব কথা। এখন তোমার জীবনে অন্য মেয়ে এসেছে, তুমি কি ভাবো আমি কোনো খবর রাখি না? নানান লোকের খবর রাখাটা তোমার একটা হ্যাবিট, সেটা আমি জানি। হ্যাঁ, বিশেষ করে আমার খবর। বাজে কথা ছাড়ো, যা জেনেছি তা কি মিথ্যে? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা তুমি পরেই জানবে। আপাতত তুমি আমায় মুক্তি দাও, এটাই আমি চাই। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, যদি অন্য কোনো বদনাম ছড়াতে চেষ্টা করো, then I shall have to resign from your company. আর সঞ্চারী? সঞ্চারীর ব্যাপারটা ওকেই চিন্তা করতে দাও, তোমার সব ব্যাপারে মাথা মারার কি আছে? আমি সরে এসেছিলাম। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর স্বপ্নময় বললেন, আপনার কি মনে হয় আপনার বৌদি সঞ্চারীকে পথের কাঁটা হিসেবে সরিয়ে দিয়েছে? এটা আমি বলতে পারবো না। তদন্ত আপনারা করছেন, আমার মনে হলো এই কথাগুলো আপনাদের জানানো বোধহয় উচিত হবে। যদি কোনো ক্লু পান আপনারা তাহলে ভালোই। সুজিত চলে যাওয়ার পর স্বপ্নময় আর তরুণ পরস্পরের দিকে একবার অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালেন। দুজনেই কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। একসময় তরুণ বলল, সুজিতবাবুর কথা অনুসারে আমরা যদি ধরেই নিই সঞ্চারীকে খুনটা করেছে প্রিয়া, মোটিভ সঞ্চারী তার ভোগের পথের কাটা, কিন্তু স্যার প্রমাণ একজন এসে বলে গেল এবং তার কথার ওপর নির্ভর করে আমরা প্রিয়ার মতো একজন মহিলাকে তো। হাত তুলে ওকে থামিয়ে স্বপ্নময় বললেন যে, জানি তরুণ তুমি কি বলতে চাইছো, বাট আপনি কি অন্য কিছু ভাবছেন? আচ্ছা তরুণ, প্রিয়া ছাড়া আর কেউ কি ওকে মারতে পারে? সন্দেহের তীরটা কি অন্যদিকে ঘোরানো যায়? আমরা তো অফিস কলিগদের মোটামুটি ইন্টারোগেট করলাম, ওখানে 3 জন পুরুষ ছাড়া বাকি সকলেই মেয়ে। ছেলে যারা আছে তারা প্রত্যেকেই বয়স 45-এর ওপর। সঞ্চারীর মতো একটা সাদামাটা মেয়েকে খুন করার মতো রিস্ক কেন নেবে? ঠিক যেই কারণে আমরা প্রিয়াকে সন্দেহের মধ্যে রাখছি, ঠিক সেই কারণে কি সঞ্চারী কারোর পথের কাঁটা হতে পারে না? কিন্তু আমাদের কাছে একজন আই উইটনেসের বয়ান আছে। তুমি কি করে জানলে সুজিত ঠিক কথা বলছে? সুজিতের মোটিভ? আরও একটা জিনিস আমাদের জানার দরকার আছে, প্রিয়া বা অলোকেশের ওপর কার কার রাগ রয়েছে। এমন কেউ হয়তো আছে যে চাইছে আয়দার অলোকেশ আর প্রিয়াকে জেলের দরজায় পৌঁছে দিতে। এই তো স্যার ডাস্টবিনে আধুলি খুঁজে বের করবার মতো অবস্থা। আমাদের কয়েকজন লিঙ্ক ম্যান আছে না? হ্যাঁ স্যার, রবীন নাগ, মহিম দত্ত আর অঞ্জনা পোড়েল। এদেরকে কাজে লাগাও। মেইন টার্গেট অলোকেশ, সুজিত সিনহা আর প্রিয়া দস্তিদার। 8 মতন লেগে থাকতে বলবে। আরও খোঁজ নাও কোনো সুপারি কিলারকে দিয়ে খুনটা করানো হয়েছে কিনা। তাকে খুন নিজেই করেছে। ঠিক আছে, আমি এক্ষুনি লোক ফিট করছি। কিন্তু স্যার মনে রাখবেন, আলোকেশের অ্যালিবি স্ট্রং। সঞ্চারী খুনের দিনে ছিল কলকাতার বাইরে। স্বপ্নময় নিজেই গেলেন অলোকেশের চেম্বারে। এখনও পর্যন্ত প্রিয়া আসেনি। অলোকেশ নিজেই সব কাজ দেখাশুনো করছিল। স্বপ্নময়কে দেখে অলোকেশ বসতে বলল, কফির অর্ডার দিল। কফি খেতে খেতে অলোকেশ বলল, আমি তো স্যার আপনাকে সেদিনই বলেছিলাম, যেটুকু আমার জানা আমি সবই আপনাকে জানিয়েছি। না অলোকেশবাবু, আপনি সব সত্যি কথা বলেননি। প্রিয়া দেবীর সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কি সেটা গোপন করে গিয়েছেন। ওসব আপনাদের মাথায় কে চালাচ্ছে আমি জানি না। প্রিয়া আমার বন্ধুর দাদার স্ত্রী এবং আমাদের অ্যাড এজেন্সির উনি ওয়ান অফ দ্য পার্টনার্স। ওনার সঙ্গে আমার কোনো গোপন সম্পর্কের প্রশ্ন আসতেই পারে না। কিন্তু প্রিয়া দেবী যখন তখন ওনার চেম্বারে আপনাকে ডেকে পাঠাতেন। সেটা তিনি পারেন, সেই রাইটটা তাঁর আছে, আর সেটা বিজনেস সংক্রান্ত ব্যাপারই, অন্য কিছু নয়। প্রিয়া দেবীর স্বভাব চরিত্র কিরকম সে খবর আমি রাখি না। কিন্তু শোনা যায় যে প্রাক বিবাহিতা জীবনে উনি পুরুষ বন্ধু বেশি পছন্দ করতেন। আমার জানা নেই। এবং স্ত্রীর স্বভাবে বিরক্ত হয়ে বিশ্বরূপবাবু বিদেশে চাকরি নিয়ে চলে যান। কারোর পারিবারিক ব্যাপার নিয়ে মাথা ঘামাবার কোনো ইচ্ছা আমার নেই স্যার। আমি কেবল এটুকু জানি, বিশ্বরূপদা যদি আমাদের এই অ্যাড এজেন্সির জন্য 10 লাখ টাকা না দিতেন তাহলে আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যেত। অথচ যদিও শোনা কথা, ইউ ওয়ার হার রেগুলার বেড পার্টনার। আই প্রোটেস্ট। অ্যাবসোলিউটলি আ মিসগাইডিং কনস্পিরেসি। কে করতে পারে?
দ্যাট আই ডোন্ট নো। শুধু এইটুকু জেনে রাখুন, আমার জীবনে একটিমাত্র মেয়ে ছিল, শি ওয়াজ সঞ্চারী। সুজিত বাবু? ওহ নো, হি ওয়াজ মাই ফ্রেন্ড। ওর সুপারিশেই বিশ্বরূপদা টাকাটা ইনভেস্ট করেছিলেন। আরও একটা কথা শোনা যায়, প্রিয়া দেবীর সঙ্গে ওর হাজব্যান্ডের খুব একটা মধুর সম্পর্ক মোটেই ছিল না। বাজে কথা। তাই যদি হবে তাহলে বিশ্বরূপদা কেন প্রিয়াকে 51% পার্টনারশিপ দেবেন আপনি বলতে পারেন? ওয়েল, আজ আমি উঠি, হয়তো ভবিষ্যতে আবারও দেখা হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়েই প্রিয়ার সঙ্গে দেখা করলেন স্বপ্নময়কর। রবিবার, ছুটির দিন। হাউসকোট পরে প্রিয়া স্বপ্নময়ের জন্যই অপেক্ষা করছিল। হ্যাঁ অফিসার, বলুন আপনার সঞ্চারী মার্ডার কেস কতদূর? সেটা যথাসময়ে জানতে পারবেন। আজ আমি কয়েকটি ব্যক্তিগত প্রশ্ন করতে এসেছি। ব্যক্তিগত? বলুন। অলোকেশের সঙ্গে আপনার ব্যক্তিগত রিলেশন কিরকম ছিল? ব্যক্তিগত সম্পর্ক বলতে আপনি কি বলতে চাইছেন? কতটা ইন্টিমেট ও ক্লোজনেস ছিল আপনাদের মধ্যে? টকিং রবিশ স্যার। ও আমার সাব অর্ডিনেট না হলেও 49%-এর পার্টনার ছিল। ব্যবসার খাতিরে যেটুকু রিলেশন থাকার তার চেয়ে বেশি কিছুই নয়। কিন্তু আমি শুনেছিলাম দুর্জনের রটনা। উনি কি রাত্রে আপনার বাড়িতে আসতেন? ভাই, কেন? কথাবার্তার বলার জন্য সারাদিন অফিসটা তো পড়েই আছে। ইভেন বেনারস যাবার আগেও জাস্ট আমি শুনেছিলাম। এখন তো প্রায় স্পট সিলেকশনের জন্য যায়। আমাকে হয়তো ক্যাজুয়ালি জানিয়েছিল, কিন্তু এ নিয়ে মাথা ঘামাইনি। কেন? কারণ আমি জানি কোম্পানিকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য হি ইজ স্ট্রাগলিং আ লট। সুজিত বাবুকে আপনি চেনেন? না চেনার কি আছে? ও তো আমার স্বামীর মাস্তুতো ভাই। এনি উইকনেস অন হিজ পার্ট? কি ব্যাপারে? আপনি একজন সুন্দরী বিদুষী মহিলা। হি মাইট বি ইন্টারেস্টেড অন ইউ। ওহ নো, ইট কান্ট বি। উনি তো প্রায়ই আপনাদের বাড়িতে আসতেন। সো হোয়াট, আসতেই পারে। কোনো ইলিগাল প্রপোজাল? ভুলে যাবেন না, ও আমার দেওর। তা বটে। ঠিক আছে, আজ আমি উঠি। হ্যাঁ, আপনাদের বাড়িতে কাজের লোক কজন রয়েছে? একজন ড্রাইভার আর সতীর মা রান্না করে, আর একজন কাজের মাসি। ওদের সঙ্গে একটু কথা বলা যাবে? নিশ্চয়ই। প্রায় আধ ঘন্টা সময় নিয়ে তিনজনের সঙ্গে কথা বলে স্বপ্নময় বেরিয়ে এলেন। তার কপালে ভাঁজ। বিগ কর্পোরেট হাউস, নানান ধরনের ব্যবসা। সুজিত সিনহা বেশ ভালো পোস্টেই চাকরি করেন, আলাদা চেম্বার। স্বপ্নময়কে দেখে সুজিতের মুখের রেখায় সামান্য বিরক্তি। সে ভাব গোপন করে মুখে হাসি ফিরিয়ে বলল, আপনার জন্য কি করতে পারি স্যার? আপনার এখানে কদিন সার্ভিস হলো মিস্টার সিনহা? হঠাৎ এই প্রশ্ন? প্রশ্ন নয়, উত্তর দিন। বছর কয়েক। হ্যাঁ, তবে এবার বোধহয় পাত্তারি গোটাবার সময়। কেন? আমাদের এইসব সার্ভিসের এইটাই ট্র্যাজেডি। বেশ চলছে, দিব্যি মাইনে, কোম্পানির গাড়ি, রুমমেট, এক কথায় রাজার চাকরি। কিন্তু হঠাৎ একদিন সকালে এসে পেয়ে গেলেন স্যাক লেটার। কিছু বলার নেই, সেইভাবেই তো চুক্তি। কোনো রকম কাজের গাফেলতি হলেই ব্যাস, গুড বাই। তার মানে আপনি নোটিশ পেয়ে গিয়েছেন, তাই তো? দিস ইজ মাই লাস্ট মান্থ। এখন কি করবেন? দেখি, তখন যদি বিশ্বদা আমার নামে পার্টনারশিপ দিতেন। দাদাকে অনুরোধ করেননি? ওই এক কথা, তোর তো রাজার চাকরি, তোর আবার কেচে গন্ডুস হওয়ার কি দরকার? অলোকেশ তো উড়োক হই, আর আপনার তো হক আছে। এসব আপনি কি বলছেন? অলোকেশ ইজ মাই বেস্ট ফ্রেন্ড অ্যান্ড হি ইজ ভেরি মাচ কম্পিটেন্ট। নো নো, এসব কথা ভাবতেই পারি না। এই সঞ্চারী বলে মেয়েটাকে মারার কি দরকার পড়ল? ও তো একটা ইনোসেন্ট মেয়ে। আছে আছে, একটু ভেবে দেখুন, খুঁজে পাবেন। সঞ্চারীকে যত ভালো মেয়ে ভাবেন, সি ইজ নট সো। এ কথা কেন বলছেন? একটু ভেবে দেখুন না, সঞ্চারী না থাকলে বৌদির রাস্তা খোলা। ব্যাস, এর থেকে বেশি কিছু আমি আর বলতে চাই না। কিন্তু প্রিয়া দেবীর সঞ্চারীর ওপরে যতই রাগ থাক, ওনার পক্ষে ওই সঞ্চারীকে রড দিয়ে কি মার্ডার করা সম্ভব? মার্ডার তো নিজের হাতে না করলেও করা যায়। আরও একটা বড় প্রমাণ খুঁড়ি ফেলে এসেছিল, একটা সাদা ওড়না। কার ওড়না? ফরেন্সিক বলে দেবে। প্লিজ আমায় আর কিছু জিজ্ঞেস করবেন না। আর একটা কথা, আকবর আলী একজন কন্ট্রাক্ট কিলার। টাকার বিনিময়ে ও সব কিছু করতে পারে। একটু সোর্স লাগান, অনেক কিছু জানতে পারবেন। পুলিশের পক্ষে একজন সুপারি কিলারকে খুঁজে বের করা খুব একটা শক্ত কিছু নয়। বিশেষ বেগও পেতে হলো না।
একটু পুলিশের চাপ পড়তেই সব কিছু জানা হয়ে গেল স্বপ্নময় বাবুর, এবং সেই দেখিয়ে দিয়েছিল কার থেকে সুপারি পেয়ে সে খতম করে দিয়েছে সঞ্চারীকে। প্রথমেই ঘরে ঢুকলেন স্বপ্নময় কর, পেছনে তরুণ মুখুটি, আর তারও পেছনে দুজন কনস্টেবল, হাত করা বাঁধা অবস্থায় আকবর আলী। আকবরকে দেখেই চমকে ওঠে চেয়ারে বসা মানুষটি। হে, এসব কি ব্যাপার স্বপ্নময় বাবু? অফিসের মধ্যে পুলিশ টুলিশ নিয়ে আপনি কি খুনিকে ট্রেস আউট করতে পেরেছেন? যে শাবলটা দিয়ে সঞ্চারীর মাথায় আঘাত করা হয়েছিল তাতে আমাদের এই আকবর আলীর হাতের ছাপ পাওয়া গিয়েছিল। চেয়ারাসিন বলেন, সে কি শেষকালে আকবর আলী? কেন চেনেন না একে? কি করে চিনবো? তার বডিতে যে ওড়নাটা চাপা দেওয়া ছিল ফরেন্সিক রিপোর্ট বলছে সেটি প্রিয়া দেব। আমি তো আপনাকে বলেইছিলাম খুনটা প্রিয়াই লোক দিয়ে করিয়েছে, এবং সেটা ওই আকবর আলী। তাই নাকি প্রিয়াকে ফাঁসাবার জন্য তারই একটা ওড়না চুরি করে নিয়ে গিয়েছিলেন? স্টপ ননসেন্স! কি আজে বাজে বকছেন? আপনি কি মনে করেন পুলিশ ঘোড়ার ঘাস কাটবার জন্য সরকার থেকে মাইনে পাচ্ছে? হ্যাঁ মিস্টার অফিসার, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? সবই বুঝতে পারছেন আর একান্তই না বোঝার ভান করে রয়েছেন। এদিকে হাত করা লাগান। লোকটাকে আদালতে দাঁড়িয়ে বলে দেবে কত টাকায় আপনি ওকে কিনেছিলেন সঞ্চারীকে খুন করবার জন্য। কি আকবর? অ্যান্ড নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট, মিস্টার সুজিত সিনহা। পুলিশ বলে কি আপনারা রামের বন্দুক শ্যামের কাছে চাপাবেন? নো মিস্টার, যথেষ্ট প্রমাণ না নিয়ে আমরা এখনো আসিনি। আপনি এখানে স্বীকার করবেন, তাকে লকআপে গিয়ে বলবেন। আপনি ভুলে যাবেন না আমার একটা প্রেস্টিজ আছে। চাকরি তো গেছে, আর কিসের প্রেস্টিজ? হ্যাঁ ঠিক আছে, ধরুন অ্যারেস্ট হিম। সুজিতের স্বীকারোক্তি। আদালতে সে যা বলেছিল, দাদার জন্য বউ দেখতে গিয়ে আমি চমকে উঠেছিলাম। প্রিয়া দত্ত, রূপসী প্রিয়া, আমার থেকেও দুধাপ ওপরের স্টুডেন্ট, কিন্তু কলেজ কাঁপানো মেয়ে। অনেকেই ওকে পেতে চাইত, সেই দলে আমিও ছিলাম। বাট প্রিয়া ছিল ধরাছোঁয়ার বাইরে। নাকুচু মেয়েটা নিজের পছন্দ মতো ছেলেদের খেলাতো, আর খেলা মিটলে দূরে ছুঁড়ে ফেলে দিতেও তার বাধ্য না। আমার ইচ্ছে ছিল না যে দাদা ওকে বিয়ে করুক, কিন্তু প্রিয়াকে দেখার পর দাদা ওকেই পছন্দ করে। কথা আছে না, স্বভাব যায় না মলে আর ইজ্জত যায় না ধুলে। প্রিয়ার স্বভাবের জন্যই দাদার সঙ্গে তার তিক্ততা নেমে এসেছিল। দাদা বাধ্য হয়ে আমেরিকায় চাকরি নিয়ে চলে যায়। আমি ওকে বৌদি বলে ভাবিনি। দাদার অসাক্ষাতে আমি ওকে পেতে চেষ্টা করেছিলাম, কিন্তু ছেলেবাজ মেয়েটা আমাকে কোনো পাত্তাই দেয়নি কোনোদিনও। প্রিয়ার ওপর আমার রাগের প্রায় সূচনা ওখান থেকেই। এরপর আমার বন্ধু অলোকেশ যখন নিজের একটা অ্যাড এজেন্সি খোলার জন্য টাকার সন্ধান করছে, তখন আমি দাদার কথাটা ভাবি। সে কথাটা আমি প্রিয়াকে বলি। অলোকেশের হ্যান্ডসাম চেহারাটা দেখেই হোক বা অন্য কিছু ভেবে, ও সরাসরি দাদার কাছে টাকার কথা বলতে বলে। দাদাও রাজি হয়ে যায়। ভেবেছিলাম দাদা হয়তো আমাকে আর অলোকেশকে জয়েন্ট পার্টনারশিপটা দেবেন, কিন্তু ভাবতে পারিনি যে মেয়েটির ওপর অজস্র ঘৃণা নিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিল তাকেই হাফ পার্টনারশিপ দিয়ে দেবে। আমি চাইলাম প্রিয়ার ধ্বংস। ওকে এমনভাবে ফাঁসাবো যাতে করে ওকে চিরদিন জেলের ভেতরে থাকতে হয়। অলোকেশের ওপর প্রিয়ার দুর্বলতার কথা এখানে আগের থেকেই টের পেয়েছিলাম। ওর অফিসেও এই নিয়ে অনেক কানাঘুষো আছে। বেচারি সঞ্চারী। আমার প্রতিহিংসের জন্য একটা নিরীহ মেয়েকে খুন হতে হলো। প্রিয়া যেই মুহূর্তেই জানতে পারে সঞ্চারীর সঙ্গে অলোকেশের সম্পর্কের কথা, প্রিয়া চেয়েছিল সঞ্চারীকে কর্মচ্যুত করতে, কিন্তু সেটা করতে গেলে অলোকেশকেও ও হারিয়ে ফেলত। এই সুযোগটাই আমি নিলাম। সঞ্চারীকে নৃশংসভাবে খুন করা হলে প্রিয়ার ঘাড়েই দোষটা চাপবে, কারণ সঞ্চারীকে ও আর সহ্য করতে পারছিল না। প্রিয়াকে যাতে পুলিশে সন্দেহ করে সেই জন্য প্রিয়ার ব্যবহার করা একটা ওড়নাও আমি আগে থেকেই সরিয়ে রেখেছিলাম, আর সেটাই ওর মৃতদেহের ওপর আমি চাপা দিয়ে এসেছিলাম। আর একবার প্রিয়া খুনের আসামি হয়ে গেলে দাদার ওকে বাঁচাতে আসবে না। তখন অ্যাড এজেন্সিটা চালাতে স্বাভাবিকভাবেই প্রিয়ার বদলে দাদা আমাকেই সিলেক্ট করত। আমার আফসোস, প্রিয়া বেঁচে গেল আর একটা নিরীহ নিরপরাধ মেয়েকে চলে যেতে হলো। অলোকেশ, তুই কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবি? বোধহয় পারবি না, কেউই তা পারে না। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।